গল্পের নাম সেনাপতির প্রেমে পাগল রাজকন্যা। সোনালি প্রভাতের আলোয় যে রাজ্য ঝলমল করত, সেই রাজ্যের সবচেয়ে উজ্জ্বল রত্ন ছিল রাজকন্যা মেহেরিন। তার রূপ ছিল এমন, চোখ দুটো টানা টানা, গভীর, যেন বর্ষার আগের আকাশ। চুল ঘন কালো, কোমর ছুঁয়ে নেমে আসা যেন রাতের নদী। ত্বক কোমল শেফালির পাপড়ির মতো উজ্জ্বল, আর হাসি যেন সূর্যোদয়ের প্রথম আলো। সে যখন গোলাপি কাতান শাড়িতে রাজবাগানের পথে হেঁটে যেত, বাতাস থমকে দাঁড়াত। প্রজারা তাকে দেখলে মনে করত, এই তো স্বর্গের কোনো অপ্সরা, ভুল করে হয়তো মাটিতে নেমে এসেছে। রাজা তার একমাত্র কন্যার সুখের জন্য কিছুই বাকি রাখেননি। রাজপ্রাসাদের পাশে বানানো হয়েছিল রত্নখচিত সঙ্গীত মহল, যেখানে প্রতি সন্ধ্যায় বেহালা আর সেতারের সুর বেজে উঠত। বাগানে লাগানো হয়েছিল দূরদেশী ফুল, যেন রাজকন্যা মেহেরিন কখনো একঘেয়েমি অনুভব না করে। তার জন্য আনা হয়েছিল বিখ্যাত কবি, চিত্রকর, নৃত্যশিল্পী, যেন তার মন সব সময় আনন্দে ভরে থাকে। কিন্তু রাজা জানতেন না, হৃদয়ের আনন্দ যে আয়োজন দিয়ে কেনা যায় না। রাজ্যে নতুন সেনাপতি নির্বাচিত হলো। তার নাম আরহাম। যেদিন তাকে প্রথম সভায় আনা হলো, রাজকন্যা কেবল একবার চোখ তুলে তাকিয়ে তাকে দেখেছিল, আর সেই একবারেই তার হৃদস্পন্দন যেন থেমে গেল। আরহামের চোখ ছিল গম্ভীর, কণ্ঠ দৃঢ়, ভঙ্গিতে অদ্ভুত সংযম। সে মাথা নত করে রাজার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার কঠিন ব্যক্তিত্ব যে কোনো মানুষকেই ঘায়েল করতে সক্ষম। রাজার আদেশে তাকে রাজকন্যার দেহরক্ষী হিসেবে নিয়োগ দেওয়া হলো। সেই থেকে রাজকন্যা মেহেরিনের দিন বদলে গেল। সে লক্ষ্য করত, আরহাম কখনো অকারণে হাসে না, কখনো চোখ তুলে বেশি সময় তাকিয়ে থাকে না, সব সময় এক দূরত্ব বজায় রাখে। রাজকন্যা ইঙ্গিতে, অঙ্গভঙ্গিতে, কবিতার আড়ালে নিজের ভালোবাসা জানাতে চাইল। একদিন রাজকন্যা মেহেরিন ইচ্ছে করে প্রাসাদের দীর্ঘ বারান্দা দিয়ে হাঁটছিল, গোলাপি কাতান শাড়ি আর কানে মুক্তোর ঝুমকা। পথে দাঁড়িয়ে থাকা আরহামের সামনে এসে হালকা ঘুরে দাঁড়িয়ে বলল, সেনাপতি, এই রংটাকে কি আমায় মানায়? আরহাম মাথা নত করল, বলল, আপনাকে সব রঙই মানায় রাজকন্যা। এটুকু বলেই সে সোজা সামনে তাকালো। আরেকদিন বাগানে ফুল তুলতে গিয়ে রাজকন্যা ইচ্ছে করেই কাটার খোঁচা খেল। আরহাম দৌড়ে এলো। তার আঙ্গুলে সামান্য রক্ত দেখে সে নিজের রুমাল ছিঁড়ে হাতে বেঁধে দিল। মেহেরিন মৃদু হেসে বলল, আপনি সবসময় আমার জন্য এমন চিন্তা করেন? আরহাম গম্ভীর গলায় বলল, এটাই আমার কাজ রাজকন্যা। এক বিকেলে সাহস করে রাজকন্যা মেহেরিন বলেই ফেলল, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন সেনাপতি? আরহাম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভালোবাসা মানুষকে দুর্বল করে দেয়, একজন যোদ্ধার ক্ষেত্রে তা মানায় না। সেনাপতি, সব দুর্বলতা কিন্তু খারাপ না। সেই দিন আরহাম প্রথমবার তার দিকে বেশ দীর্ঘ সময় তাকিয়েছিল। রাজকন্যা ভাবল, সে এক অপরূপা সুন্দরী রাজকন্যা, যাকে সবাই মুগ্ধ হয়ে দেখে। সেই কিনা এক গম্ভীর সেনাপতিকে মুগ্ধ করার চেষ্টা করে চলেছে, আর সেনাপতি একেবারেই নির্বিকার। সে যেন অনুভূতিহীন এক শক্ত মানব। এই সংযমই মেহেরিনকে আরও পাগল করে তুলল। সে তার শৌর্য দেখল যুদ্ধ প্রশিক্ষণে, তার সততা দেখল বিচার সভায়, আর তার নীরবতা দেখল একাকী প্রহরায়। আরহাম সব কিছুই বুঝত।
সে জানত রাজকন্যার চোখে যে আগুন জ্বলছে তা কেবল কৃতজ্ঞতা নয়, কিন্তু সে নিজের সীমারেখা জানত। সে একজন সেনাপতি, একজন দেহরক্ষী। অন্যদিকে রাজকন্যা, সে এই রাজ্যের চাঁদ, রাজ্যের রত্ন। সামান্য একজন সেনাপতি হয়ে রাজকন্যাকে ভালোবাসা, এ যেন ঘোর অন্যায়। তবু মানুষের মন তো আর পাথর নয়। এক বর্ষার সন্ধ্যায় যখন বজ্রপাতে আকাশ ভেঙে পড়ছিল, রাজকন্যা হঠাৎ বাগানে আটকা পড়ল। আরহাম তাকে বৃষ্টির ভেতর থেকে নিজের চাদর দিয়ে আড়াল করে নিয়ে এলো। সেই মুহূর্তে তাদের চোখ দুটো একে অপরের দিকে তাকালো, যেন দীর্ঘ, নীরব, কাপা এক দৃষ্টি। আরহামের বুকের ভেতর জমে থাকা বরফে ফাটল ধরল। সত্যি সত্যি রাজকন্যাকে ভালোবেসে ফেলল সে, তবে মুখে এখনো স্বীকার করল না। ওদিকে রাজপ্রাসাদের এক কুটিল মন্ত্রী মনে মনে ষড়যন্ত্র আঁটছিল। সে চাইতো তার ছেলের সঙ্গে রাজকন্যার বিয়ে হোক, যাতে রাজ্য ক্ষমতা তাদের হাতে আসে। মন্ত্রী লক্ষ্য করছিল রাজকন্যা তার ছেলেকে একবারও পাত্তা দেয় না, কখনো তাকিয়েও দেখে না। আর সে বুঝে ফেলেছিল এই নীরব সেনাপতিই তার ছেলের পথে সবচেয়ে বড় বাধা। এক রাতেই সে পরিকল্পনা করল আরহামের বিরুদ্ধে মিথ্যা বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হবে। মন্ত্রী তার পরিকল্পনা সাজাতে দেরি করল না। এক গভীর রাতে প্রাসাদের অস্ত্রাগার থেকে কয়েকটি মূল্যবান তরবারি গায়েব করা হলো। পরদিন সভায় হইচই পড়ে গেল। মন্ত্রী গম্ভীর মুখে বলল, মহারাজ, বিশ্বাসযোগ্য সূত্রে জেনেছি এই চুরির সঙ্গে সেনাপতি আরহামের নাম জড়িত। হয়তো সে অন্য রাজ্যের রাজার সাথে গোপনে যোগাযোগ রাখছে। দরবারে ফিসফাস শব্দ শোনা গেল। সবাই চোখ ঘুরিয়ে আরহামের দিকে তাকালো। তবে আরহাম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো আগুন নেই, কোনো ভয় নেই। খুব শান্ত স্বরে বলল, মহারাজ, আমি নির্দোষ, কিন্তু প্রমাণ ছাড়া যেহেতু আমার কথার কোনো মূল্য নেই, তাই আপনি চাইলে বিচার সভার আয়োজন করতে পারেন। পরদিন দরবারে বিচার বসল। মন্ত্রী খুব আত্মবিশ্বাসী ছিল। তবে সব প্রমাণ যখন মহারাজের সামনে পেশ করা হলো, সব প্রমাণ খতিয়ে দেখার পর মহারাজ বুঝতে পারলেন আরহাম নির্দোষ। প্রাসাদের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল, কেননা সেনাপতি আরহামকে সকলেই মন থেকে ভালোবাসে। মন্ত্রী সেনাপতিকে ষড়যন্ত্রের ফাঁসাতে না পেরে এবার আরও কিছু ফন্দি আঁটল। সে খেয়াল করল রাজকন্যা সেনাপতির সাথে খুব ঘনিষ্ঠ, যা কেবল একজন রাজকন্যা আর তার দেহরক্ষীর স্বাভাবিক সম্পর্ক নয়। সে এটাকেই হাতিয়ার বানালো এবং বলল, মহারাজ, রাজকন্যার বিয়ে দেওয়ার সময় হয়েছে। রাজাও বিষয়টা নিয়ে ভাবলেন। রাজকন্যার জন্য স্বয়ংবর সভার আয়োজন করা হলো। বহু দেশের বহু রাজকুমার এলো, কিন্তু রাজকন্যার কাউকেই মনে ধরল না। মহারাজ এবার খুব রেগে গেলেন। মেয়ের উপর রাগ করে তিনি নিজের পছন্দের এক রাজকুমারের সঙ্গেই রাজকন্যার বিয়ে ঠিক করলেন। আমি এই রাজকুমারকে আমার জামাই হিসেবে ঘোষণা করছি। আমি সম্মত। রাজকন্যার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কোনোভাবেই চায় না অন্য কারো স্ত্রী হতে। সে ওই দিন রাতেই গোপনে সেনাপতির ঘরে গেল। এদিকে মন্ত্রী এটা দেখে রাজাকে ডেকে আনতে গেল। রাজকন্যা সেনাপতিকে জড়িয়ে ধরে কাঁদছিল। বলল, বাবা আমার বিয়ে ঠিক করেছে। এখনও কি আপনি চুপ করে থাকবেন? এখনও কি আপনি অস্বীকার করবেন যে আপনি আমায় ভালোবাসেন না? আমায় দয়া করে মিথ্যা বলে আঘাত করবেন না। আমি জানি আপনি আমায় ভালোবাসেন। আপনার চোখের ভাষা পড়তে আমার একটুও ভুল হয়নি। এই বলে সে সেনাপতিকে জড়িয়ে ধরে আরও জোরে জোরে কাঁদতে লাগল। সেই মুহূর্তে রাজা ও মন্ত্রী এসে উপস্থিত হলেন। এতে সেনাপতি স্তব্ধ হয়ে গেল। সেনাপতিকে নিশ্চুপ থাকতে দেখে রাজকন্যা পিছন ফিরে তাকিয়ে সেও স্তব্ধ হয়ে গেল তার বাবাকে দেখে। কিছু বলার জন্য এগিয়ে আসতেই মহারাজ বললেন, খবরদার, একটা কথাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই না।
মহারাজ সেনাপতিকে বললেন, তোমাকে বিশ্বাস করে আমার রাজকন্যার দেহরক্ষী বানিয়েছিলাম, আজ তুমি তার এই প্রতিদান দিলে? তোমার শাস্তি হওয়া উচিত, ভয়ানক শাস্তি, এবং এই শাস্তি আমি তোমাকে দেব। এই বলে মহারাজ সেনাপতির গলায় তলোয়ার বসানোর আগেই রাজকন্যার সামনে এসে বলল, মারতে হলে আগে আমাকে মারতে হবে বাবা। আমি ওনাকে ভালোবাসি, মরলে একসাথে মরব, বাঁচলে একসাথে বাঁচব। বিয়েও যদি করতে হয় আমি ওনাকেই বিয়ে করব। মহারাজ থমকে গেলেন, তার হাত থেকে তলোয়ার পড়ে গেল। মেয়ের প্রতি তীব্র ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বললেন, প্রাসাদের এই ঐশ্বর্যের ছায়ায় বড় হয়ে তুমি কখনো বোঝনি বাস্তবতা কি, তাই শেষবার বলছি আমার কথা মেনে নাও। আমিও তোমার এই সন্তান বাবা, আমিও আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। রাজকন্যা বলল, আমি আপনারই সন্তান পিতা, আমিও আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। মহারাজ আর কিছু বলতে পারলেন না, বললেন, বেরিয়ে যাও আমার প্রাসাদ ছেড়ে, আজ থেকে জানবো আমার কোনো সন্তান ছিল না। মন্ত্রী বললেন, এটা কি করলেন মহারাজ? রাজকন্যাকে কেন শাস্তি দিলেন? শাস্তি তো সেনাপতির প্রাপ্য, ব্রাহ্মণ হয়ে কিনা চাঁদে হাত বাড়ায়। মহারাজ বললেন, এই বিষয়ে আমি কারো সঙ্গে কথা বলবো না। রাজকন্যাও আর এক পা না দাঁড়িয়ে এক কাপড়ে তার সেনাপতির হাত ধরে রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেল। রাজপ্রাসাদের বিশাল দরজা বন্ধ হয়ে গেল। রাজকন্যা মেহেরিন, যে এতদিন রত্নখচিত প্রাসাদের চাঁদের আলোয় বড় হয়েছে, আজ এক কাপড়ে খালি পায়ে, হাতে শুধু তার ভালোবাসার মানুষের হাত ধরে বেরিয়ে গেল অজানা অন্ধকারের পথে। আরহামের চোখে জল ছিল না, কিন্তু বুকের ভেতর আগুন জ্বলছিল। সে বলল, রাজকন্যা, এখনো সময় আছে, তুমি ফিরে যাও। তার হাত শক্ত করে ধরে বলল, আমি প্রাসাদ ছেড়েছি, তবে ভালোবাসা নয়। আপনার জায়গায় অন্য কাউকে ভাবা আমার পক্ষে সম্ভব নয়। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গিয়ে মেহেরিন এবং আরহাম খুব সাদামাটাভাবে বিয়ে করে নিল। প্রথম কয়েকদিন তারা আশ্রয় পেল এক বৃদ্ধ কৃষকের ঘরে। কৃষক এবং তার স্ত্রী দুজনকে খুব ভালোবাসত। মেহেরিন এবং আরহাম সেখানেই থাকতে শুরু করলো। মেহেরিন জীবনের প্রথমবার বুঝল রেশমি বিছানা ছাড়া ঘুমানো কেমন, নিজের হাতে রান্না করা কেমন, কুয়োর জল তুলে আনা কেমন। তার নরম হাত রুক্ষ হয়ে গেল, সূর্যের তাপে তার গায়ের উজ্জ্বলতা ম্লান হয়ে গেল, কিন্তু সে কখনো কোনো অভিযোগ করত না। রাতে মাটির ঘরের সামনে বসে আরহাম বলতো, আপনার এই কষ্টের জন্য আমি দায়ী রাজকন্যা, আমি আপনাকে ভালো রাখতে পারছি না, আমায় ক্ষমা। মেহেরিন মৃদু হেসে বলতো, একদম না, এই কষ্টটাই আমার পছন্দের। আমি তো এরকমই একটা সাদা মাটা সংসার চেয়েছিলাম। তাদের ভালোবাসা এখন শুধু আর আবেগ নয়, এক সংগ্রামে পরিণত হয়েছে। একদিন ভোরে মহারাজ শিকারে বেরিয়েছিলেন। বনের গভীরে হরিণের পিছু নিতে নিতে কখন যে সঙ্গীদের থেকে আলাদা হয়ে গেছেন তিনি নিজেই বুঝতে পারেননি। সূর্য পশ্চিমে ঢলে পড়ল, ক্ষুধায় ক্লান্তিতে তার শরীর ভারী হয়ে এলো। চারিদিকে অচেনা, বন আরও ঘন, পথ আরও অন্ধকার হয়ে উঠল। শেষমেশ সন্ধ্যার আলো ছায়ায় তিনি দেখতে পেলেন ছোট্ট একটা কুঁড়ে ঘর। সামনে চিমনির ধোঁয়া উঠছে ধীরে ধীরে। রাজা নিজের রাজকীয় চিহ্ন খুলে ফেলে লুকিয়ে ফেললেন, পোশাক একটু এলোমেলো করলেন। আজ তিনি শুধু পথহারা এক ভ্রমণকারীর পরিচয়ে পথ চলতে লাগলেন। কুঁড়ে ঘরের সামনে এসে দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে এক কোমল কণ্ঠ শোনা গেল। কে? রাজা বললেন, আমি পথহারা এক মুসাফির, আজকের রাতটা আশ্রয় পেলে ভালো হতো। দরজা খুলে গেল। এক নববিবাহিতা তরুণী আর তার স্বামী সরল শান্ত মুখে তাকে ভেতরে আমন্ত্রণ জানালো। ভিতরে আসুন, আজ আমাদের ঘরে আপনি অতিথি হয়ে এলেন, এ আমাদের পরম সৌভাগ্য। রাজা প্রথমে মেয়েটির স্বামীর দিকে তাকালেন, চোখে দৃঢ়তা, আচরণে অসীম ভদ্রতা।
খুব চেনা চেনা মনে হলো মহারাজের কাছে। তারপর তিনি তরুণীটির মুখের দিকে তাকালেন, আর সেই মুহূর্তে তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই মুখ, এই টানা টানা চোখ, এই শান্ত হাসি, এ তো তার মেহেরিন, তার তার একটি মাত্র সন্তান। কিন্তু রেশমের বদলে গায়ে সাধারণ তাঁতের শাড়ি, গোলাপের পাপড়ির মতো হাত দুটোতে কাজের দাগ, কপালে ঘামের বিন্দু। যেই রাজকন্যাকে মুক্তোর মতো ঝিনুকের খোলসে আগলে রেখে স্নেহে ভালোবাসায় বড় করেছিলেন, আজ সেই রাজকন্যার এই অবস্থা দেখে মহারাজের বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল। রাজা চুপ করে বসে রইলেন। সেই দম্পতি দুজন নিজের হাতে রান্না করা ভাত আর ডাল এনে তার সামনে রাখল। মেহরিন বলল, আমাদের ঘর ছোট, আয়োজন কম, তবুও ভালোবাসা আছে। এই কথাটা শুনে রাজা মাথা নিচু করলেন। খাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন আরহাম আগে মেহেরিনের থালায় ভাত তুলে দিল, তারপর নিজের। চোখে এমন এক সম্মান যেন সে এখনো রাজকন্যাই রয়ে গেছে। রাজকন্যার মুখে সব সময় এক হাসির ঝিলিক রয়েছে, এমনই এক হাসি যা প্রাসাদের হাজার আয়োজনেও তিনি আনতে পারেননি। সকালবেলা রাজা বেরিয়ে পড়লেন। আমি এবার বিদায় নিই। পথ হারিয়ে ফেললে আবার চলে আসবেন আমাদের বাড়িতে। বনের পথ ধরে ফিরতে ফিরতে তার চোখ ভিজে উঠল। মহারাজ উপলব্ধি করলেন তার মেয়ে খুব সুখে আছে। হয়তো অর্থের প্রাচুর্যতা নেই, হয়তো কোনো বিলাসবহুল জীবনযাপন নেই, তবুও তার রাজকন্যা এই ছোট্ট কুঁড়ে ঘরে তার ভালোবাসার মানুষের সাথে সুখে সংসার করছে। বাবা হিসেবে ওনার আর কীই বা চাওয়ার থাকতে পারে? একজন বাবা, সে মহারাজ হোক আর সামান্য এক গরিব চাষা হোক, সব মেয়েদের বাবারই একটাই চাওয়া থাকে, আমার মেয়েটা যেন ভালো থাকে, সুখী থাকে। মহারাজও তার ব্যতিক্রম নন। মেয়ের সুখ দেখে তার চোখ দিয়ে অনবরত অশ্রু গড়তে লাগলো। পথে যেতে যেতেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, না, আমার আদরের পুতুলটাকে আর এভাবে কষ্ট দেওয়া যাবে না। তার মেয়ের প্রতি সেনাপতির অসীম ভালোবাসা দেখে রাজার সত্যিই মন গলে গেল। তাকে এবং তার স্বামীকে সসম্মানে রাজপ্রাসাদে নিয়ে আসবেন। প্রাসাদে ফিরেই তিনি কাউকে কিছু বললেন না, কিন্তু সেদিন রাতেই রাজদরবারে ঘোষণা হলো সেনাপতি এবং রাজকন্যাকে পুনরায় সম্মানের সাথে রাজপ্রাসাদে নিয়ে আসা হবে। রাজা যখন রাজকন্যা ও আরহামকে প্রাসাদে ফিরিয়ে আনার ঘোষণা দিলেন, পুরো রাজ্যে আনন্দের ঢেউ খেলে গেল। কিন্তু একটি মাত্র মানুষের মুখেই কেবল হাসি ফুটল না, আর সে হলো মন্ত্রী। তার চোখে জ্বলে উঠল শেষ প্রতিশোধের আগুন। সে ভাবতে লাগলো, রাজকন্যা যখন একবার হাতছাড়া হয়ে গেছে, তখন আর রাজকন্যাকে এই প্রাসাদে ফিরতে দেওয়া যাবে না। রাজপ্রাসাদের লোক আরহাম এবং রাজকন্যাকে প্রাসাদে নিয়ে আসার আগেই তার মোক্ষম চালটা চালতে হবে। তাই সে আর বেশি দেরি করল না। সেদিন বিকেলে যখন আরহাম নিজের কাজে গিয়েছিল, রাজকন্যা একা কুঁড়ে ঘরে ছিল। ঠিক তখনই মন্ত্রীর লোকেরা চারিদিক ঘিরে ফেলল। মেহেরিন দরজা খুলতেই তাকে নিয়ে যাওয়া হলো বনের গভীরে। এক ভাঙাচোরা এক প্রাসাদ বা কেল্লা ছিল, যেখানে বাস করত এক বৃদ্ধ জাদুকর। জাদুকরের চোখ দুটো অদ্ভুত ধোঁয়াটে, চারপাশে জ্বলছে নীল আগুনের মশাল। মন্ত্রী ঠান্ডা গলায় বলল, এই রাজকন্যার সৌন্দর্য আর ভাগ্যই আমার সর্বনাশের কারণ। আমি চাই সে যেন জীবিত থাকে, কিন্তু এমন এক অবস্থায় থাকুক যাতে রাজা ভেঙে পড়ে। সে মন্ত্রীকে বলল, তুমি যা করছো তা একদিন তোমার দিকেই ফিরে আসবে মন্ত্রী। জাদুকর তার লাঠি তুলে মন্ত্র পড়তে শুরু করলো, তবে তাকে এমনভাবে বন্দি করো যেন কেউ খুঁজে না পায়। শেষমেশ জাদুকর এক অদ্ভুত জাদু করলো। মেহেরিন পাথরও হয়ে গেল না, ঘুমিয়েও পড়ল না, বরং তাকে রূপান্তর করা হলো এক সাদা ফুলে। জাদুকর বলল, যে তাকে সত্যিকারের ভালোবাসে সেই শুধু এই ফুলের ভেতরের প্রাণকে ফিরিয়ে আনতে পারবে, কিন্তু ভুল মানুষ ছুঁলে ফুল ঝরে যাবে চিরতরে।
মন্ত্রী হাসল। সে ভাবল রাজকন্যাকে এখন কেউ খুঁজে পাবে না, কারণ আরহাম তো জানেই না সে কোথায়। এদিকে সন্ধ্যায় আরহাম ফিরে এসে খালি ঘর দেখল। মাটিতে পড়ে আছে মেহেরিনের চুড়ির একটি ভাঙা টুকরো। তার বুকের ভেতর শীতল স্রোত বয়ে গেল। আকাশে তখন ঝড় উঠেছে। তোমাকে আমি খুঁজে বের করবই, পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলেও খুঁজে বের করব। তুমি একদম চিন্তা করো না মেহেরিন। মেহেরিন নিখোঁজ খবরটা প্রাসাদে পৌঁছাতে দেরি হলো না। আরহাম ছুটে এলো রাজদরবারে। তার চোখে আতঙ্ক, কণ্ঠে আগুন। সে বলল, মহারাজ, এটা ষড়যন্ত্র, আমি শপথ করে বলছি। রাজা তার মুখের দিকে তাকিয়ে বুঝলেন এই চোখ কখনো মিথ্যা বলে না। ঠিক তখনই এক গুপ্তচর খবর দিল, পুরনো কেল্লায় সন্দেহজনক কিছু মানুষের আসা যাওয়া দেখা গেছে। রাজা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আজ আমি শুধু রাজা নই, আমি একজন বাবা। আর তুমি শুধু সেনাপতি নও, তুমি আমার মেয়ের ভালোবাসা। চলো, আমরা একসাথে রাজকন্যাকে উদ্ধার করব। ঝড়ো রাত, বজ্রপাতের আলোয় ভাঙা প্রাচীরের ভাঙা কেল্লার চূড়া দেখা যাচ্ছে। রাজা আর আরহাম পাশাপাশি দাঁড়ালেন, দুজনের হাতেই তলোয়ার, চোখে একই আগুন। ভেতরে প্রবেশ করতেই নীল আগুনের মশাল জ্বলে উঠল। জাদুকর হেসে বলল, দুজনেই এসেছো? ভালোবাসা আর রক্তের টান দুটোই বেশ শক্তিশালী। মন্ত্রী ভয়ে প্রাচীরের এক কোণায় লুকিয়ে রয়েছে, কিন্তু তার চোখে মুখে এখনো প্রতিশোধের স্পৃহা জ্বলছে। সেই ভাঙা কেল্লার মাঝখানে একটি সাদা বা ফুল, অস্বাভাবিক সুন্দর। তার পাপড়িতেও যেন অশ্রুবিন্দু জমে আছে। আরহামের বুক ধক করে উঠল। সে বুঝে গেল এটাই মেহেরিন। জাদুকর বলল, যে সত্যিকারের ভালোবাসে সে স্পর্শ করুক, কিন্তু যদি ভালোবাসা মিথ্যে হয় ফুল কিন্তু ঝরে যাবে। রাজা সামনে এগিয়ে গেলেন, তার হাত কাঁপছে। মনে মনে বললেন, আমার রাজকন্যাকে আমি একবার হারিয়েছি, আর হারাতে পারবো না। তিনি ফুল ছুঁতে গেলেন, কিন্তু ফুলটা কাঁপল, তবে রূপ বদলালো না। জাদুকর ফিসফিস করে বলল, পিতার ভালোবাসা গভীর, কিন্তু এই জাদু ভাঙতে প্রেমের আগুন চাই। এবার আরহাম এগিয়ে এলো। সে তলোয়ার ফেলে দিল মাটিতে। ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল ফুলটার সামনে। মেহেরিন, তুমি যদি আমাকে শুনতে পাও, জেনে রেখো, তোমাকে ছাড়া আমি কোনো রাজ্য চাই না, কোনো জীবনও চাই না। তুমি যদি ফিরে আসো তবেই আমি বাঁচব, না হলে এই প্রাচীন কেল্লাতেই আমি শেষ শ্বাস নেব। তার চোখের জল গড়িয়ে পড়ল ফুলের পাপড়িতে। মুহূর্তেই নীল আগুন কাঁপতে শুরু করলো। ধরণী কেঁপে উঠল। ফুলের পাপড়ি একে একে আলো ছড়াতে লাগলো। মুহূর্তেই জায়গাটা আলোকিত হয়ে উঠল। ফুলের জায়গায় এখন দাঁড়িয়ে আছে মেহেরিন। রাজা এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। তারপর আরহামের দিকে তাকিয়ে বললেন, আজ থেকে তুমি শুধু আমার সেনাপতি নও, আজ থেকে তুমি আমার পুত্র। মন্ত্রী পালাতে গিয়ে ধরা পড়ল। জাদুকরের শক্তি ভেঙে গেল, কারণ সে নিজেই তো বলেছিল ভালোবাসা সত্যি হলে কোনো অভিশাপ টেকে না। অবশেষে মহারাজ রাজপ্রাসাদে তার প্রিয় মেয়েকে আর মেয়ের ভালোবাসার সেনাপতিকে নিয়ে এসে পুনরায় ধুমধাম করে বিয়ে দিলেন। প্রাসাদের প্রতিটি কক্ষে আনন্দের বাতাস নেচে উঠল। প্রাসাদের কোণে কোণে আনন্দের হাওয়া ছড়িয়ে পড়ল। সোনালি বাতাসে হাসি আর ভালোবাসার ঝিলিক খেলতে লাগলো। রাজকন্যা আর সেনাপতি একে অপরের হাতে হাত রেখে সুখে সংসার করতে লাগলো। ধীরে ধীরে রাজ্যের প্রতিটি কোণে শান্তি ফিরে এলো, আর সকলেই জানল প্রেম, সাহস আর সত্যিকারের ভালোবাসা কখনোই হার মেনে নেয় না। তারা প্রমাণ করল ভালোবাসা হলো সেই আলো যা কখনো ম্লান হয়ে যায় না, কখনো হার মানে না। যত অন্ধকারই ছড়াক, তার উষ্ণতা হৃদয়কে চিরদিন আলোকিত করে রাখে।